তোমাদেরকে বলেছিলাম যে এস ব্লক ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো তো এস ব্লক শুরু করব। এস ব্লকে দেখবে এই প্রথম পাতায় পেজ নাম্বার 83 এই জায়গাটা পড়বে। হ্যাঁ, নর্মালি এস ব্লক বলতে গ্রুপ 1 এবং গ্রুপ 2, দেখো আমি মার্ক করে দিয়েছি, ছবিটা আমি পাঠিয়ে দেবো। গ্রুপ 1 এবং গ্রুপ 2, এটাকে 1A 2A বলে। গ্রুপ 1-এ কী আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিসিয়াম। আর গ্রুপ 2-তে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এখানে দেখো দুটো কি তিনটে পয়েন্ট, 1 2 3 4 5 6 সমস্ত পয়েন্টগুলো পড়বে। যেমন প্রথমে বলছে যে সেই সমস্ত মৌলকে আমরা এস ব্লক বলবো যাদের শেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে। তো আমরা পর্যায় সারণীতে দেখেছি যে 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপের ক্ষেত্রে শেষ ইলেকট্রনটা এস ব্লকে প্রবেশ করে, ঠিক আছে? তো আর হাইড্রোজেন এবং হিলিয়াম এদেরকে এস ব্লক বলা হয় না কেন? যদি হাইড্রোজেন এবং হিলিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস দেখো, দেখবে যে হাইড্রোজেন এবং হিলিয়ামের শেষ ইলেকট্রনটা এস উপকক্ষে প্রবেশ করা সত্ত্বেও এদের আচরণ বা এদের বিহেভিয়ার তোমার বাদবাকি গ্রুপ 1A এবং গ্রুপ 2-র সঙ্গে মেলে না, ঠিক আছে? তো কারণ এরা অধাতু, আর হ্যাঁ, বাট বাদবাকি এগুলো ধাতু। গ্রুপ 1-এ কী কী মৌল আছে এখানে বলে দিয়েছে দেখো, ঠিক আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিসিয়াম। এদেরকে ক্ষার ধাতু বলা হয়। এদেরকে এরকম বলার কারণ হচ্ছে এরা জলের সঙ্গে বিক্রিয়া করে ধাতব হাইড্রক্সাইড গঠন করে, যেগুলো তীব্র ক্ষারধর্মী। গ্রুপ 2-র মধ্যে দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম আছে। বেরিলিয়াম ছাড়া অপর মৌলগুলোকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অ্যালকালাই আর্থ মেটাল বলা হয়, ঠিক আছে? কারণ এদের অক্সাইডগুলো ক্ষারীয় প্রকৃতির হয় এবং এদের মাটিতে পাওয়া যায়, মানে ভূত্বকে পাওয়া যায়, তাই এদেরকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়। গ্রুপ 1-এর মধ্যে দেখবে ফ্রান্সিসিয়াম, আর গ্রুপ 2-তে যেটা রেডিয়াম, এরা তেজস্ক্রিয়, ঠিক আছে? আর এদের যেহেতু ঘনত্ব কম থাকে তাই এদেরকে হালকা ধাতু বা লাইট মেটাল বলা হয়। নেক্সট যেটা দেখবে সেটা হচ্ছে ক্ষার এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো আমাদের ডে টু ডে লাইফে খুব ইম্পর্টেন্ট। এদের যৌগগুলো যেমন লবণ, কাপড় কাচা সোডা, বেকিং পাউডার, এগুলো আমাদের দরকার পড়ে। আমাদের শরীরের মধ্যে সোডিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলো থাকে, এগুলো মোটামুটি দেখে নেবে। হ্যাঁ, তো এই হচ্ছে প্রথম ইন্ট্রোডাকশান, পুরোটাই দেখে নেবে, ভালো করে পড়ে নেবে, যথেষ্ট সহজভাবে বলে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে দেখো কর্ণ সম্পর্ক, যেটা অলরেডি আমরা পর্যায় সারণীতে পড়েছি। 2 নম্বর পর্যায়ে প্রথম মৌলের সঙ্গে গ্রুপ 1-এর মৌলের সঙ্গে তোর গ্রুপ 2-এর 3 নম্বর পর্যায়ের মৌলের সঙ্গে একটা কর্ণ সম্পর্ক রয়েছে, অর্থাৎ তাদের ধর্মের মধ্যে মিল আছে। একইভাবে বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম, তারপরে বোরনের সঙ্গে সিলিকন। ক্লিয়ার হলো তো? গ্রুপ 1-এর সঙ্গে গ্রুপ 2 পর্যায় শ্রেণীর প্রথম মৌলের সঙ্গে পর্যায় শ্রেণীর 3-এর পরবর্তী গ্রুপের মৌলের মধ্যে একটা কর্ণ সম্পর্ক থাকে, ঠিক আছে? তো এগুলো দেখে নেবে, এটা অলরেডি আমরা দেখে এসেছি। তারপর হচ্ছে প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে প্রথম সদস্যের মৌলের অস্বাভাবিক আচরণ। এই যে প্রথম সদস্য, যেমন লিথিয়াম, লিথিয়াম হচ্ছে গ্রুপ 1-এর প্রথম সদস্য, বেরিলিয়াম হচ্ছে গ্রুপ 2-এর প্রথম সদস্য। তো এদের অস্বাভাবিক আচরণ মানে এরা বাদবাকি মৌলগুলো থেকে একটু আলাদা ব্যবহার করে। তো যেটুকু মার্ক করে দেওয়া হয়েছে সেটুকুই দেখে নেবে। প্রথমত এদের আকার খুব ক্ষুদ্র হয়। দ্বিতীয় হচ্ছে এদের আয়নন এনথালপি খুব বেশি হয়। আয়নন এনথালপি মানে হচ্ছে এদেরকে ইলেকট্রন তাড়াতে অনেক বেশি পরিমাণ শক্তি দিতে হয়। এরা উচ্চ তড়িৎ ধনাত্মকতা, ঠিক আছে, ঋণাত্মকতা, আর যোজ্যতা কক্ষে কোনো ডি অরবিটাল থাকে না। ইলেকট্রন বিন্যাস যদি করে থাকো তাহলে দেখবে এদের কোনো ডি অরবিটাল থাকে না। এইটুকুই পড়বে। ইন্ট্রোডাকশান হয়ে গেল, মোটামুটি আমাদের একটা আইডিয়া তৈরি হয়ে গেল যে আমাদের কী কী পড়তে হবে। পরবর্তী পাতায় চলে আসবে।
পরবর্তী পাতায় যেটা দেখছো, দেখো 84 নম্বর পাতায় প্রথমে দেখো ভূমিকা ইন্ট্রোডাকশানের এখানে তোমরা দুটো পয়েন্ট দেখবে। প্রথম হচ্ছে যে সমস্ত ক্ষার ধাতুগুলিকে নিষ্ক্রিয় গ্যাস কাঠামোর বাইরে একটি যোজ্যতা ইলেকট্রন অর্থাৎ NS1 বর্তমান। যেমন লিথিয়ামের ক্ষেত্রে এই NS হয়ে যাবে 2, N এর মান হবে 2। সোডিয়ামের ক্ষেত্রে N এর মান হয়ে যাবে 3, পটাশিয়ামের ক্ষেত্রে N এর মান হয়ে যাবে 4, রুবিডিয়ামের ক্ষেত্রে N এর মান হয়ে যাবে 5, সিজিয়ামের ক্ষেত্রে N এর মান হয়ে যাবে 6, আর ফ্রান্সিসিয়ামের ক্ষেত্রে N এর মান হয়ে যাবে 7। তো প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাস দেখে রাখবে। এই 1 নম্বর পয়েন্ট দেখলে, তারপর 3 নম্বর পয়েন্ট দেখবে যে এদের যেহেতু শেষ ইলেকট্রনটা S উপকক্ষে প্রবেশ করে তাই এদেরকে S ব্লক বলা হয়। যেমন প্রত্যেকটা মৌলের নাম ভালো করে মুখস্থ করবে: লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিসিয়াম। আর তারপর দেখো প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস, যেমন লিথিয়ামের হচ্ছে থার্ড ব্র্যাকেটে হিলিয়াম 2s1, তারপর সোডিয়াম থার্ড ব্র্যাকেটে হচ্ছে নিয়ন অবধি হচ্ছে তোমার 10টা ইলেকট্রন, তারপরে 3s1। তারপরে পটাশিয়াম যাদের থার্ড ব্র্যাকেট হচ্ছে আর্গন মানে হচ্ছে 18টা ইলেকট্রন, তারপরে 19তম ইলেকট্রনটা হচ্ছে 4s1 উপকক্ষে প্রবেশ করেছে। ক্রিপ্টন হচ্ছে 36, তারপরে 37তম ইলেকট্রনটা 5s1 উপকক্ষে প্রবেশ করেছে, 5s উপকক্ষে প্রবেশ করেছে। তারপরে হচ্ছে সিজিয়াম যার 54টা ইলেকট্রন জেনন ইলেকট্রন বিন্যাসের সঙ্গে রিলেটেড এবং শেষ ইলেকট্রনটা 6s1 উপকক্ষে প্রবেশ করেছে। একইভাবে যেটা হচ্ছে তোমার সিজিয়াম, তারপরে ফ্রান্সিসিয়াম। ইন কেস অফ ফ্রান্সিসিয়াম তোমার যে 86টা ইলেকট্রন, সেই 86টা ইলেকট্রন তোমার প্রবেশ করেছে কোথায়? রেডনে। তারপরে 87তম ইলেকট্রনটা 7s1। এইভাবে দেখে নিলে এখানে কিছু পয়েন্ট আমি দাগ দিয়ে রেখেছি। 3 নম্বর পয়েন্ট, ভূত্বকে প্রাচুর্যের দিক দিয়ে সোডিয়ামের স্থান হচ্ছে 7ম। কিছু রিলেভেন্ট কোশ্চেনগুলো মার্ক করে দিয়েছি, 3, 7, 9 এই প্রশ্নগুলো দেখে নেবে। ভূত্বকে কোন ক্ষার ধাতুর প্রাচুর্য সবচেয়ে বেশি? সেটা হচ্ছে তোমার সোডিয়াম। কোন ক্ষার ধাতুর সঙ্গে ম্যাগনেসিয়ামের কর্ণ সম্পর্ক আছে? যেটা দেখবে আগের পাতায় আছে, একটু দেখে নেবে। যে লিথিয়ামের সঙ্গে দেখো, এই হচ্ছে লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম। তারপর হচ্ছে ক্ষার ধাতুর মধ্যে কোনটি অস্বাভাবিক ধর্ম প্রদর্শন করে? তো এর উত্তর হবে লিথিয়াম। তো এইভাবে উত্তরগুলো করে নেবে। নেক্সট যে হচ্ছে 10.2 পরিচ্ছেদ, যেখানে বলছে ক্ষার ধাতুগুলির পারমাণবিক ও ভৌত ধর্মসমূহের সাধারণ প্রবণতা। তো এইগুলো আমরা পড়বো না, 2-1টা পয়েন্ট ছাড়া, কেন অধিকাংশই আমরা পর্যায় সারণীতে দেখে রেখেছি। বোঝা গেল তো? এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে এই পয়েন্ট আমরা পড়ব, সেটা হচ্ছে আয়নের হাইড্রেশন, তারপরে হাইড্রেটেড আয়নের ব্যাসার্ধ আর হাইড্রেশন এনথালপি। তো ক্ষার ধাতুগুলোকে যখন ক্ষার ধাতুর লবণগুলো নর্মালি জলে দ্রবীভূত হয়, অর্থাৎ জলীয়, ঠিক আছে, এবং এদের জলীয় দ্রবণ আয়নের প্রকৃতির হয়, জলের দ্রাবণ। এদের ক্যাটায়নগুলো কী হয়? জলের অণুগুলো দ্বারা এই ক্যাটায়নগুলো জলের অণুগুলো দ্বারা ঘিরে থাকে, তাই এটাকে ক্যাটায়নগুলির হাইড্রেশন বলে। জল যোজিত বা হাইড্রেটেড ক্যাটায়ন অর্থাৎ জলের অণুগুলো দ্বারা ঘিরে থাকে। যেমন সোডিয়াম প্লাস, নর্মালি সোডিয়াম ক্লোরাইডকে তোমরা যদি জলে মেশাও তো দেখবে সোডিয়াম ক্লোরাইড Na+ এবং Cl- আয়নে ভেঙে যাবে। এই যে Na+ আয়ন, তাকে ঘিরে 6টা জলের অণু থাকে। ক্লিয়ার হল তো? এবার এখানে কিছু পয়েন্ট মনে রাখতে হবে, যে গ্রুপের ওপর থেকে নিচে আয়নের হাইড্রেশন মাত্রা এবং হাইড্রেটেড ক্যাটায়নের ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। এর পেছনে যেটা কারণ হচ্ছে ভালো করে দেখে নেবে, হাইড্রেশন মাত্রা এবং হাইড্রেটেড ক্যাটায়নের ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। তো এর পেছনে যে কারণটা হচ্ছে যে গ্রুপের ওপর থেকে যখন নিচের দিকে নামবে তো দেখবে পরমাণু বা ক্যাটায়নের আকার ক্রমশ বাড়ছে, এবং প্রত্যেকটা তো +1,
তো লিথিয়ামের আকার যেহেতু সবথেকে ছোট, তাই লিথিয়ামের চার্জের ঘনত্ব সবথেকে বেশি, এবং চার্জের ঘনত্ব বেশি হওয়ার ফলে কী হবে, বেশি পরিমাণ জলের অণুগুলোকে ঘিরে রাখবে। আর যত উপর থেকে নিচের দিকে নামবে তত কী হচ্ছে বলতো, জলের অণুগুলো কম সংখ্যক জলের অণুগুলো ঘিরবে। তো যেহেতু লিথিয়ামকে বেশি সংখ্যক জলের অণুগুলো ঘিরে রাখে, তাই সেটা ভারী হয়। ঠিক আছে, আর যত নিচের দিকে যাবে তোমরা, তত দেখবে যে যেহেতু কম সংখ্যক জলের অণু ঘিরে রয়েছে, তো ওটা হালকা হয়ে যায়। তো এই জন্য মোটামুটি এটা বলেছে যে স্বাভাবিক ওপর থেকে নিচের দিকে কী হবে, হাইড্রেশনের মাত্রা এবং হাইড্রেশন ব্যাসার্ধ হ্রাস হবে। তো ব্যাখ্যাটা দিয়ে দেখে নিবি, আমি আমার মতো বুঝিয়ে দিলাম যে ক্যাটায়নের আকার যত ছোট হবে, এর জল ও যোজন অত জলযুক্ত হওয়ার প্রবণতা তত বেশি হবে। কোনো গ্রুপের তুই ওপর থেকে যদি নিচের দিকে নামিস, তাহলে আকার বৃদ্ধি পায়, তাই হাইড্রেশনের মাত্রা হ্রাস পায় এবং হাইড্রোজেন আয়নগুলির ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। তো স্বাভাবিক ব্যাপার, কম সংখ্যক জলের অণু যদি ঘিরে রাখে, তাহলে কম সংখ্যক জলের অণু ঘিরে রাখলে কী হবে তোমার, কম সংখ্যক জলের অণু যদি ঘিরে রাখে, তাহলে তার আকারও কম ছোটো হবে। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেখি। তো এইভাবে দেখো, ব্যাসার্ধ এখানে বলে দিয়েছে, লিথিয়ামের দেখবে ব্যাসার্ধ সব থেকে বেশি, অর্থাৎ লিথিয়ামকে বেশি সংখ্যক জলের অণু ঘিরে রয়েছে। তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, অর্থাৎ সিজিয়ামকে সব থেকে কম সংখ্যক জলের অণু ঘিরে রয়েছে, কারণ সিজিয়ামের আকার বড় এবং এর চার্জ ডেন্সিটি, পজিটিভ চার্জ ডেন্সিটি কম, তাহলে কম সংখ্যক জলের অণুকে আকর্ষণ করে। আয়নীয় পরিবাহিতা, তো লিথিয়াম তো ভারী, তাই এর আয়নীয় পরিবাহিতা কম, অর্থাৎ ক্যাথোডের দিকে তোর কী হবে, ধাবিত হবে কম, গতিশীলতা হবে কম। আর সিজিএম যেহেতু হালকা মৌল, সিজিএম অর্থাৎ হাইড্রেটের কথা বলা হচ্ছে, তা হাইড্রেটের সিজিএমের যেহেতু আকার কম, হ্যাঁ সাইজ কম, তো ওরা দ্রুত ধাবিত হয় ক্যাথোডের দিকে। দ্রবণের মধ্যে তো আয়নগুলি তো তৈরি করে, তাই এখানে বলি যে ব্যাখ্যা দেখো, লিথিয়াম থেকে সিজিএমের আকার ক্রমশ হ্রাস পাওয়ায় আয়নগুলোর গতিশীলতা বা সচ্ছলতা ক্রমশ বৃদ্ধি পায়। তো যত আকার হ্রাস পাবে, আয়নগুলোর গতিশীলতা বা সচ্ছলতা তত বৃদ্ধি পাবে, তাই আয়নের প্রবণতা ক্রমশ বৃদ্ধি পায়। এটা দেখে নেবে। নেক্সট হচ্ছে জারণ। এবার নর্মালি তোমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখো, নর্মালি এরা প্রত্যেকটা মৌল দেখো শেষ করা একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন তারা যদি তাড়িয়ে দেয়, তো তারা তার আগের যে নিষ্ক্রিয় গ্যাস তার মতো সুস্থ ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাই এরা নর্মালি +1 জারণ অবস্থা দেখায় প্রত্যেকটা মৌল। এবার +2 কেন দেখায় না? কারণ +2 দেখাতে গেলে এদের সুস্থিত ইলেকট্রন বিন্যাস, যেটা নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস, সেটা বিঘ্নিত হবে। বুঝে গেল তো? এইটাই তোমার এখানে মোটামুটি ব্যাখ্যা করে দিয়েছি। তারপর তোমার ধরে নাও এখানে একটা ইলেকট্রন ছিল, এটা তাড়িয়ে দেওয়ার ফলে সব করা দেখো, এই যে একটা ইলেকট্রন ছিল তাড়িয়ে দেওয়ার ফলে সবগুলো জোড়া জোড়া হয়ে গেছে, দেখো সব জোড় ইলেকট্রন। বিজোড় ইলেকট্রন একটাও নেই। এই ইলেকট্রনগুলো 4s থেকে একটা ইলেকট্রনগুলো, যেটা পটাশিয়ামের ক্ষেত্রে আছে, রুবিডিয়ামের যেটা 5s থেকে যে ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন যদি তাড়িয়ে দাও, সিজিএম থেকে তুমি এই যে 6s থেকে যদি একটা ইলেকট্রন তাড়িয়ে দাও, আর ফ্রান্সিসিয়াম থেকে তুমি যদি 7s থেকে যদি একটা ইলেকট্রন তাড়িয়ে দাও, তাহলে কি দেখতে পাবে? বাকিগুলো সব জোড় থাকবে। এই যে জোড়গুলো আছে, তাই এটা ডায়াম্যাগনেটিক। এইটাই তোমার দেখবে এই পয়েন্টে ব্যাখ্যা করে দিয়েছে জারণ অবস্থা। ঠিক আছে, তো পড়ে নেবে কি বলেছে, ক্ষার ধাতুগুলি তাদের যৌগে +1 জারণ অবস্থা প্রদর্শন করে এবং এদের জারণ অবস্থা +1 স্তরে সীমাবদ্ধ। ব্যাখ্যাগুলো বলে দিয়েছে, যা যা বলে দিলাম সেভাবে বলে দিয়েছি। যেহেতু ক্ষার ধাতুগুলি আয়নন এনথালপির মান কম, স্বাভাবিক এদের আকার অনেক বড়, ফলে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষের দূরত্ব বেশি, ফলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস দ্বারা কম আকর্ষণ হয়, তাই ইলেকট্রনগুলোর আয়নন এনথালপি কম, সহজে এদেরকে তাড়ানো যায়। ফলে ইলেকট্রন ত্যাগ করে নিঃস্ব গ্যাসে সিসি ইলেকট্রন বিন্যাস লাভ করে, M+ আয়ন গঠন করে। এদের প্রবণতা তীব্র। ক্ষার ধাতুগুলো তাদের যৌগে +1 জারণ অবস্থা প্রদর্শন করে। প্লাস আয়ন থেকে আরেকটা ইলেকট্রন তাড়ালে উচ্চ শক্তি প্রয়োজন হয়, কেন দ্বিতীয় আয়ন এনথালপি, যেগুলো আমরা পিরিয়ডিক টেবিলে পড়েছি। তোমরা যদি না পড়ে থাকো তাহলে কিন্তু তোমাদের পক্ষে এটা সম্ভব নয়। এবং এটা কেন ডায়াম্যাগনেটিক সেটাও বলে দিচ্ছে, যে যেহেতু এখানে কোনো বিজোড় ইলেকট্রন নেই, তাই ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, তো নেক্সট যেটা আমরা পড়বো ফটো ইলেকট্রিক প্রভাব। এবার যেহেতু ক্ষার ধাতুগুলি তোমার লিথিয়াম ছাড়া, লিথিয়ামের আকার তুলনা ছোটো, বাদবাকি ক্ষেত্রে আকার বড় হবে, এদের আয়ন এনথালপি কম, তো এদের উপর যদি সামান্য যদি একটা আলো ফেলা হয় না, তো এদের পৃষ্ঠতল থেকে আলগাভাবে যুক্ত NS1 ইলেকট্রনটা চলে যায়, এটা লিকেজে ত্যাগ হয়, অর্থাৎ এদের ফটো ইলেকট্রিক এফেক্ট প্রদর্শন করে।
ঠিক আছে, লিথিয়ামে হয় না, কারণ কি লিথিয়ামের আকার ছোট বলে, সবচেয়ে কম আয়ন এনথালপি, আর সবথেকে কম হচ্ছে সিজিএম। সিজিএমের ফটো ইলেকট্রিক সব থেকে বেশি, ঠিক আছে তো আসতেই পারে। ফটো ইলেকট্রিক ইফেক্ট কার সব থেকে বেশি? তো সব থেকে বেশি হচ্ছে সিজিএমের, আর সব থেকে কম হচ্ছে লিথিয়ামের, ঠিক আছে তো। নেক্সট দেখো কী বলছে, পটাশিয়াম এবং সিজিয়াম তীব্র আলোক সংবেদনশীল হওয়ায় এদের ফটো ইলেকট্রিক কোষে ব্যবহার করা হয়। এটা নর্মালি তোমার ওই ফটো ইলেকট্রিক কোষ তোমার ওই সোলার প্যানেলে যে কোষগুলো হয় না, ওইখানে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে, আমরা তড়িৎ ঋণাত্মকতা পড়বো না, আমাদের মোটামুটি আইডিয়া আছে। পরিবাহিতা আমরা পড়বো না, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং নমনীয়তা। তো সোডিয়াম দেখবা নমনীয়, ছুরি দিয়ে কাটা যায়। তো কী বলতে চাইছে, যে ক্ষার ধাতুগুলি নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, ঠিক আছে, গলনাঙ্ক কম এবং স্ফুটনাঙ্কও কম, তাই এদেরকে দেখো অত্যন্ত নমনীয়, ছুরি দিয়ে কাটা যায়। গ্রুপে ওপর থেকে নিচে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আরও কম হয় এবং নমনীয়তা ক্রমশ বৃদ্ধি পায়। কারণগুলো হিসেবে যেগুলো বলবে সেগুলো তোমাদের অনেকটা চেনা চেনা লাগবে। প্রথম বলছে, এদের যোজ্যতা করতে একটা মাত্র ইলেকট্রন। এই একটা মাত্র ইলেকট্রন থাকার ফলে, ঠিক আছে, কেলাস জালকে যে শক্তি পরমাণুগুলিকে আবদ্ধ রাখে তার পরিমাণ অপেক্ষাকৃত কম। তো যেহেতু এদের যোজ্যতা কক্ষে একটা মাত্র ইলেকট্রন, এই একটা মাত্র ইলেকট্রন থাকার জন্য কেলাস জালকে, অর্থাৎ কেলাসের যে জালক আছে তার মধ্যে যে পরমাণুগুলোকে যে ধরে রাখবে, সে ধরে রাখা ক্ষমতা কম, তাই তাই নরম, কেটে দেওয়া যায়। ওপর থেকে যত নিচের দিকে নামবে ততই এই যে পরমাণুগুলো, ধাতব পরমাণুগুলোকে ধরে রাখার জন্য যে শক্তিটা কাজ করে, যেটাকে আমরা ধাতব বন্ধন বলি, সেই যেটাকে আমরা কোহেসিভ বা সংশক্তি বল বলি, সেটাও হ্রাস পায়। তাই ক্রমশ হ্রাস পায়, নমনীয়তা ক্রমশ বৃদ্ধি পায়। এটাই হবে উত্তর। একটু ভালো করে দেখে নেবে। ঘনত্ব আমরা যাব না, শুধুমাত্র এখানে একটা বক্সে একটা পয়েন্ট দিয়েছি যে লিথিয়াম হলো সবচেয়ে হালকা ধাতু এবং এর ঘনত্বের মান বলে দিয়েছে 0.53 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ধাতুটি এতটাই হালকা যে কেরোসিনে ভাসে বলে অন্যান্য ধাতুগুলোকে যেমন কেরোসিনে ডুবিয়ে রাখা হয়, একে কেরোসিনে ডুবিয়ে রাখা সম্ভব নয়, এদেরকে মোমে জড়িয়ে রাখা হয়, এতে বায়ুর সংশ্লেষ আসে না, ফলে বিস্ফোরণ না ঘটে। শিকা পরীক্ষা স্বাভাবিক ব্যাপার, এদের আয়ন এনথালপি কম, ফলে এদেরকে তুমি যদি বুনসেন বার্নার, অবশ্যই ল্যাবরেটরি দেখেছো একটা বার্নার থাকে, সেখানে তুমি যদি ধরো প্ল্যাটিনাম তার দিলের মধ্যে দিয়ে ধরো, তাহলে রঙিন শিখা দেখায়। যেমন লিথিয়াম গাঢ় নীল রঙের, দারুণ কালার হয়। সোডিয়াম সোনালি হলুদ, পটাশিয়াম হালকা বেগুনি, রুবিডিয়াম লালচে বেগুনি, সিজিয়াম নীলাভ বেগুনি। এখানে কতগুলো প্রশ্ন আমি দাগ দিয়ে রেখেছি, এই প্রশ্নগুলো দেখে নেবে। 14, 15, 16, 17, 18, 19, 20, 22, বাদ বাকি 24টাও দেখে রাখতে পারো। আইনগুলি পরিবাহিতার বৃদ্ধি ক্রমশ সাহায্য কারণ 26টা দেখে রাখতে পারো, ঠিক আছে তো। তো ক্ষার ধাতুগুলি তৈরি ওপর থেকে দরকার নেই, মোটামুটি 13 নম্বরটাও দেখে রাখতে পারো, যেটুকু আমার চোখে পড়লো আমি বলে দিলাম, ঠিক আছে। তোমার 13 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, হাইড্রেশন মাত্রা দিয়েছে। ফটো ইলেকট্রিক কোষে কোন ক্ষার ধাতু সাধারণত ব্যবহৃত হয়? লিথিয়ামে কেরোসিন প্রভৃতি মোম দিয়ে কেন মুড়ে রাখা হয়? সোডিয়াম পটাশের মধ্যে কোনটা নরম এবং কেন? সোডিয়ামটা বেশি নরম, পটাশিয়ামটা বেশি নরম হবে। ক্ষার ধাতুগুলি প্যারামেট্রিক কিন্তু এদের যৌগগুলি ডায়ামেট্রিক। নরমটা কেন হবে? এই যে এইখানে পেয়ে যাবে, দেখো নরমটা কেন হবে, কারণটাও আছে, আশা করি বুঝতে পারবে। ক্ষার ধাতু প্যারামেট্রিক কিন্তু এদের ডায়ামেট্রিক কেন হয়ে যায়? দেখো প্যারামেট্রিক, ক্ষার ধাতু প্যারামেট্রিক কিন্তু এদের আয়নগুলো, যৌগগুলো ডায়ামেট্রিক কারণ যৌগগুলোর মধ্যে এরা আয়নিত অবস্থা থাকে, +1 জারণ অবস্থা থাকে, যেখানে কোনো বিজোড় ইলেকট্রন থাকে না। বুঝে গেল তো? সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু দেওয়া আছে এবং ঠিক মতো করে পড়লে তোমরা পারবে, আশা করি পারা তো উচিত। এবার সোডিয়াম এগুলো দেখে নেবে। এবার ক্ষার ধাতুগুলোর রাসায়নিক ধর্ম। প্রথম হচ্ছে ক্ষার ধাতুগুলো অত্যন্ত সক্রিয় হয় এবং প্রকৃতিতে এরা মুক্ত অবস্থায় থাকে না, যৌগ গঠন করে। কেন? আকার অনেক বড়, আয়ন এনথালপি খুব কম, অ্যাটমাইজ এনথালপি খুব কম, ঠিক আছে। তো সহজে জারিত হওয়ার প্রবণতা বেশি, ক্যাটায়ন গঠনের হওয়ার প্রবণতা বেশি, কেন ক্যাটায়ন হলেই তারা শোষিত নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। যেমন লিথিয়াম তোমার কী বলে হিলিয়ামের মতো সুস্থ ইলেকট্রন বিন্যাস লাভ করবে। সোডিয়াম যেমন কী বলে নিয়নের মতো সুস্থ ইলেকট্রন বিন্যাস লাভ করে, এটা দেখলে তোমরা বুঝতে পারবে। যেমন পটাশিয়াম যেমন
আর্গনের মতো সুস্থিত, ঠিক সেরকম রুবিডিয়াম ক্রিপ্টনের মতো, সিজিয়াম জেননের মতো, বোঝা গেল তো। এবার বায়ুর সংস্পর্শে, এবার যেহেতু একটা অত্যন্ত সক্রিয়, বায়ুর সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে প্রথমে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে দেবো। ধাতু এটা যে কোনো হতে পারে, সোডিয়াম পটাশিয়াম ধাতু অক্সিজেনের সঙ্গে ধাতব অক্সাইড, আবার জলীয় বাষ্প, বায়ুর জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া হাইড্রো অক্সাইড, সেটা আবার বায়ুর কার্বন ডাইঅক্সাইড কার্বনেট, ঠিক আছে তো, যৌগ গঠন করে। আবার ধাতব অক্সাইড তোমার কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করেও তোমার কার্বনেট, দুই ধরনের কার্বনেট তৈরি করেছে, ঠিক আছে তো। হাইড্রোক্সাইডও তৈরি করতে পারে আর অক্সাইডও তৈরি করতে পারে। তো এর ফলে তোর ধাতুর উপর এই কার্বনেটের আস্তরণ পড়ে যায়, ফলে বিবর্ণ দেবী যখন সোডিয়াম নরম ধাতু তখন যখন কাটা হবে দেখবি চকচকে থাকে, কিছুক্ষণ পর দেখবি চকচকে ভাব থাকে না, কারণ হচ্ছে এই যে কার্বনেট বাইকার্বনেট গঠন হয়ে যায়, তো সঙ্গে সঙ্গে ফলে আস্তরণ পড়ে, উজ্জ্বলতা নষ্ট হয়। এগুলো পড়বি। বায়ুর সংস্পর্শ থেকে খাদ্যাদি রক্ষা করতে এদের সর্বদা কেরোসিন তেল বা এই ধরনের নিষ্ক্রিয় তরল যেমন পেট্রোলিয়াম ইথারে ডুবিয়ে রাখা হয়। নেক্সট হচ্ছে দেখো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। এবার যেগুলো সিলেক্টেড পয়েন্ট দিয়েছি সেই পয়েন্টগুলোই তোমরা দেখবে, সেটা হচ্ছে লিথিয়াম। বলছে লিথিয়াম মূলত সাধারণ অক্সাইড বা মনোক্সাইড গঠন করে, সোডিয়াম পারঅক্সাইড গঠন করে, আর ক্ষার ধাতুগুলো বা অন্যান্য ক্ষার ধাতুগুলো সুপার অক্সাইড গঠন করে। এটুকু পড়বি। এবার এখানে উত্তরগুলো দেওয়া আছে, আমি দাগ দিয়ে দিয়েছি। কেন লিথিয়াম নর্মাল, কারণ লিথিয়াম আয়ন আর অক্সাইড আয়নের ভালো করে দেখে না, O2 মাইনাস ইলেকট্রনগুলো ভালো করে দেখবি, এরা দুটোই আকারে ছোট হয়, দুটোরই ঘনত্ব বেশি, এরা একে অপরকে স্টেবল করতে পারে, তাই গঠন করে। পারঅক্সাইড আয়ন আর সুপার অক্সাইড আয়ন, এই দুটোর মধ্যে পারঅক্সাইডের আকার বড় হওয়া সত্ত্বেও, বলছে পারঅক্সাইড আয়নের আকার বড় হওয়া সত্ত্বেও সোডিয়াম পারঅক্সাইড গঠন করে, কিন্তু পটাশিয়াম সুপার অক্সাইড গঠন করে। তো প্রশ্ন উত্তর আসতে পারে যে কেন, তো দেখবে পড়লেই বুঝতে পারবে যে বড় হওয়ার জন্য সোডিয়াম হচ্ছে দুর্বল ধনাত্মক তড়িৎ ক্ষেত্র বিশিষ্ট সোডিয়াম আয়ন। তো সোডিয়াম দুর্বল, একটা প্লাস আয়ন, এই আকারে বড় এবং তার আকারও বড়, এবং সেই দুর্বল ঋণাত্মক তড়িৎ ক্ষেত্র বিশিষ্ট O2 মাইনাস, এই যে O2 মাইনাস যেটা আছে, এই দেখো O2 মাইনাস, এটা তোমার কাকে বোঝাচ্ছে? পারঅক্সাইডকে বোঝাচ্ছে। হ্যাঁ, O2 মাইনাস হচ্ছে সুপার অক্সাইড। আর ভালো করে ইলেকট্রন বিন্যাস যদি দেখো, এখানে 3টে ইলেকট্রন নিয়ে বন্ড গঠন করেছে, এটা দুটো ইলেকট্রন নিয়ে সিঙ্গেল বন্ড, 3টে ইলেকট্রন নিয়ে, তাই এটা প্যারাম্যাগনেটিক হয়, ঠিক আছে তো। তো কী বলতে চেয়েছে পড়বে যে সোডিয়াম আকারে বড় এবং এদের তড়িৎ ক্ষেত্র দুর্বল, এবং O2 মাইনাস এটাও দুর্বল, তো দুর্বল একেবারে শিথিলতা প্রদান করে, তাই। আবার পটাশিয়াম আকারে আরও বড়, এটা আরও বেশি দুর্বল সোডিয়ামের তুলনায় তড়িৎ ক্ষেত্র, তার থেকে কিছুটা ছোট কিন্তু অতি দুর্বল। O2 মাইনাসটা আবার অতি দুর্বল, তো অতি দুর্বলকে শিথিলতা প্রদান করে, তাই KO2। এটা সুপার অক্সাইড, সোডিয়ামটা হচ্ছে পারঅক্সাইড। ক্লিয়ার হলো তো? হয়েছে। এবার এখানে একটা থার্ড ব্র্যাকেটে দেখো কি বক্সে কী দিয়েছে, যে সুপার অক্সাইড দুটো অক্সিজেন পরমাণুর মধ্যে 2টি ইলেকট্রন বন্ধন সমযোজী হয় এবং একটি 3 ইলেকট্রন বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়। তো 3 ইলেকট্রন থাকার জন্য সুপার অক্সাইড কী হয়? প্যারাম্যাগনেটিক হয়। এবং সুপার অক্সাইডের যদি মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম যদি বানাও, যেটা আমি কেমিক্যাল বন্ডিংয়ে করেছি, তো দেখবে এই যে পাই স্টার 2p1, এখানে একটা অযুগ্ম ইলেকট্রন আছে, তাই এরা প্যারাম্যাগনেটিক হয়। এবং প্যারাম্যাগনেটিক হওয়ায় এবং এই ইলেকট্রনটার জন্য এটা কালারফুল হয়, ঠিক আছে। এই জন্য দেখো লিথিয়ামের সুপার অক্সাইড, সোডিয়ামের সুপার অক্সাইড হলুদ, পটাশিয়ামের সুপার অক্সাইড কমলা, রুবিডিয়ামের সুপার অক্সাইড বাদামি, সিজিয়ামের সুপার অক্সাইড কমলা, এরকম বর্ণগুলো দেখতে পাওয়া যায়। পড়বে, এগুলো পড়লেই বুঝতে পারবে। নেক্সট হচ্ছে দেখো জলের সঙ্গে বিক্রিয়া। তো জলের সঙ্গে বিক্রিয়াটা আমরা জলের সঙ্গে বিক্রিয়া করে কি হয়? হাইড্রোক্সাইড গঠন করে। উপর থেকে যত নিচের দিকে নামবে তড়িৎ ধনাত্মকতা এবং সক্রিয়তা ক্রমশ বৃদ্ধি পায়, তাই জলের সঙ্গে বিক্রিয়ার তীব্রতাও ক্রমশ বৃদ্ধি পায়। বোঝালো তো? লিথিয়াম জলকে ধীরে বিয়োজিত করে, সোডিয়াম জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে, আর পটাশিয়ামের রুবিডিয়াম সিজিয়ামের ক্ষেত্রে তো বিস্ফোরণ সহকারে।
এইটুকু দেখে নেবে, দেখে নাও ভালো করে, ঠিক আছে। আমি যথাসাধ্য চেষ্টা করে ভিডিওটা বানানোর চেষ্টা করছি এবং খুব দ্রুত যাতে সিলেবাসটা শেষ হয় সেই চেষ্টাটাই আমার আছে। তোমরা একটু ধৈর্য ধরে পড়বে এবং চেষ্টা করবে যাতে মুখস্থ করে নাও, আমি যেভাবে বোঝাচ্ছি, না হলে আবার বারবার রিপিট করবে ভিডিওটা। নেক্সট হচ্ছে ডাই হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া। ডাই হাইড্রোজেন মানে হাইড্রাইড গঠন হবে, লিথিয়াম হাইড্রাইড, এলাইট, সোডিয়াম হাইড্রাইড, NaH, পটাশিয়াম হাইড্রাইড, KH, রুবিডিয়াম হাইড্রাইড, RbH, সিজিয়াম হাইড্রাইড, CSH। এবার বলছে আয়নীয় চরিত্র ওপর থেকে বৃদ্ধি হয়, স্বাভাবিক ওপর থেকে নিচের দিকে ক্যাটায়নের আকার বৃদ্ধি পায়, এদের তোর ধ্রুবায়ন ক্ষমতা কম, ঠিক আছে। তাই লিথিয়ামের ক্ষেত্রে কী হয় বলতো, আকার ছোটো তো ধ্রুবায়ন ক্ষমতা বেশি, ফলে কী হয় বলতো সমযোজী চরিত্র H+, ঠিক আছে। তো ওপর থেকে নিচের দিকে আকার বৃদ্ধি পায়, আয়নের এনথালপি হ্রাস পায়, ধনাত্মক আয়ন গঠনের প্রবণতা ক্রমশ বৃদ্ধি পায় এবং হাইড্রাইডগুলি আয়নের চরিত্র ক্রমশ বৃদ্ধি পায়। লিথিয়ামের ক্ষেত্রে সমযোজী হয়ে যায়, কারণ লিথিয়াম যেহেতু আকারে ছোট এবং পজিটিভ চার্জেস বেশি এবং এদের ধ্রুবায়ন করার ক্ষমতা বেশি এবং H- আয়নের যোজ্যতা ইলেকট্রন ক্লাউডকে ও নিজের দিকে আকর্ষণ করে এবং ওদের দুটো ওই দুটোর যে যোজন কক্ষ আছে না, ওদের মধ্যে অভিলেপন হয়। এটা আমরা কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছি, ওখানে দেখে নিস, ওইগুলো আমাদের সব জানা আছে, কনসেপ্টগুলো তার উপর বেস করা আছে। এবার গ্রুপের ওপর থেকে হাইড্রোজেনের সঙ্গে ধাতুর বিক্রিয়ার প্রবণতা ক্রমশ হ্রাস পায়। গ্রুপের উপর থেকে নিচে ধাতুর ক্যাটায়নের আকার বৃদ্ধি পায়, তো ফলে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কী হয়, এই যে ধাতব হাইড্রাইড গঠন করে তাদের জালক শক্তি হ্রাস পায়। তো জালক শক্তি হ্রাস পায় বলে হাইড্রোজেনের সঙ্গে ধাতুর বিক্রিয়ার প্রবণতা ক্রমশ হ্রাস পায়। তারপরে এই 3 নম্বর পয়েন্টটা পড়ে নিবি যে সমস্ত হাইড্রাইডগুলি শক্তিশালী বিজারক। বিজারক মানে যে অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়, বোঝা গেল তো। বিজারক হবে, অন্যকে বিজারিত করে নিজে জারিত হবে, কাজ করে এবং এদের বিজারণ ক্ষমতা গ্রুপের উপর থেকে নিচে ক্রমশ বৃদ্ধি পায়। এবারে হচ্ছে হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া। এবার হ্যালোজেনের সঙ্গে হচ্ছে কোনো নির্দিষ্ট হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করলে হ্যালাইড গঠন হবে, যেমন লিথিয়াম ক্লোরাইড, লিথিয়াম ফ্লুরাইড, সোডিয়াম ফ্লুরাইড এই জাতীয়। এবার বলছে কোনো নির্দিষ্ট হ্যালোজেনের প্রতি ক্ষার ধাতুগুলির সক্রিয়তা, কোনো নির্দিষ্ট হ্যালাইডের ক্ষেত্রে, সেটা ফ্লুরাইডও হতে পারে, ক্লোরাইডও হতে পারে, ব্রোমাইডও হতে পারে, আবার আয়োডাইডও হতে পারে, তাদের সক্রিয়তা বলছে লিথিয়াম থেকে, অর্থাৎ ওপর থেকে নিচের দিকে যদি নামো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম ক্রমশ বৃদ্ধি পায়। কারণ ওপর থেকে নিচের দিকে নামলে আয়নান এনথালপি ক্রমশ হ্রাস পায়, তড়িৎ ধনাত্মকতা ক্রমশ বৃদ্ধি পায়, তাই ক্ষার ধাতুগুলির হ্যালোজেনের প্রতি সক্রিয়তা বৃদ্ধি পায়। আবার হ্যালোজেনগুলির যদি সক্রিয়তা দেখিস তাহলে ফ্লুরিনের ক্ষার ধাতুর সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা সবথেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। নেক্সট দেখো কি বলেছে, বিজারক প্রকৃতি। বিজারক মানে যে অন্যকে বিজারিত করে নিজে জারিত হবে। নিজে কীভাবে জারিত হবে? ইলেকট্রন বর্জন করে, অন্যকে বিজারিত করে। তো মুক্ত অবস্থায় সিজিয়াম হলো সবচেয়ে শক্তিশালী বিজারক, কেন ওর আয়নান এনথালপি সবথেকে কম এবং আকার সবথেকে বড়, তাই সহজে ইলেকট্রন বর্জন করে। আর লিথিয়ামের সবচেয়ে দুর্বল বিজারক পদার্থ। তো যাই হোক, এই মূল হচ্ছে এইটা মনে রাখার জন্য। এবার বলছে লিথিয়ামের আয়নান এনথালপি উচ্চ হওয়া সত্ত্বেও, অর্থাৎ দুর্বল বিজারক হওয়ার কথা, তো তবুও এরা লিথিয়াম শক্তিশালী বিজারক। কারণ লিথিয়ামের এই মানটা, যেটা আমরা ক্লাস 12 গিয়ে পড়বো, প্রমাণ তড়িৎদ্বার বিভব, যেটাকে প্রমাণ বিজারণ বিভব বলা হয়, তার মান হচ্ছে ঋণাত্মক। তাই এরা সব সময় ঋণাত্মক, তাই এদের আয়নায়ন এনথালপি খুব বেশি হলেও এরা ভালো বিজারক। ভালো করে পয়েন্টটা দেখবি, এই জিনিসটা যেটা লেখা আছে না, প্রমাণ তড়িৎদ্বার বিভব বা প্রমাণ বিজারণ বিভব, এটা আমরা ক্লাস 12 গিয়ে জানবো, সেরকম তখন ভালো করে বুঝবো। তবুও মনে রাখার চেষ্টা করবি যে লিথিয়ামের আয়নায়ন এনথালপি কম হওয়া সত্ত্বেও ভালো বিজারক, এই হচ্ছে কারণ। তারপর দেখবি নেক্সট পেজে চলে আসবি, এই যে দেওয়া হচ্ছে, দেখো পেজ নাম্বার কত রে, 89। এইখানে দেখবি এই প্রশ্নটা পড়বি যে দ্রবণের লিথিয়ামের উচ্চ বিজারণ ক্ষমতার জন্য এর উচ্চ হাইড্রেশন এনথালপি
তথা এর ক্ষুদ্র আকারই দায়ী। উচ্চ বিজারণ ক্ষমতার জন্য এর উচ্চ হাইড্রেশন এনথালপি আর এর ক্ষুদ্র আকারই দায়ী। এটা শুধু মুখস্থ করে নেবে, অত আমাদের ডিটেলস দরকার নেই। তরল অ্যামোনিয়ার দ্রবণ, তো দেখতেই পাচ্ছ ক্ষার ধাতুগুলো তরল অ্যামোনিয়ার সঙ্গে অ্যামোনিয়েটেড ক্যাটায়ন আর অ্যামোনিয়েটেড অ্যানায়ন উৎপন্ন করছে, ইলেকট্রন। তো শুধু এইটুকু প্যারাটা মুখস্থ করবি যে ক্ষার ধাতুগুলি তরল অ্যামোনিয়ায় দ্রবীভূত হয়ে নীল বর্ণের তড়িৎ পরিবাহী এবং প্যারাম্যাগনেটিক দ্রবণ উৎপন্ন করে, যেগুলি শক্তিশালী বিজারক দ্রব্যরূপে কাজ করে। দ্রবণ গাঢ় হলে এটি কপার ব্রোঞ্জ বর্ণ ধারণ করে এবং এই গাঢ় দ্রবণ ডায়াম্যাগনেটিক হয়। শুধু এইটুকু মনে রাখবি, ঠিক আছে? শুধু এইটুকু মুখস্থ করবি, আর কিচ্ছু দরকার নেই। তারপর হচ্ছে ক্ষার ধাতুগুলি নিষ্কাশন। নর্মালি ক্ষার ধাতুগুলোকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় না, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। ক্লাস 10 এগুলো আমরা পড়েছি, কেন কি উচ্চ তড়িৎ ধনাত্মক হবে, এদের সালফাইড অক্সাইড সঙ্গে এদের যুক্ত হওয়ার প্রবণতা অনেক বেশি, এরা সহজেই বিজারণের মাধ্যমে আলাদা হতে পারে না। তো এগুলো দেখে নিস। নেক্সট কী বলেছি, গলিত লবণ, সাধারণত ক্লোরাইড লবণ তড়িৎ বিশ্লেষণেই ক্ষার ধাতু সময় নিষ্কাশন একমাত্র সার্থক পদ্ধতি, আমরা ক্লাস 10-এও দেখেছি। এবার এইখানে দেখ পরিচ্ছেদে দেখবি কতগুলো প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? বইটা পাশে রেখে তুলনা করে ভিডিওগুলো দেখবি, এবং 27, 28, 29, 30, 31, 34, 36, 37, ঠিক আছে? কোনটি বেশি আয়নীয় এবং কেন, এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছিস 33, 32, এই ধরনের প্রশ্নগুলোর উত্তর কেমিক্যাল বন্ডিং, ফাজান্স রুল যেগুলো আমরা পড়েছিলাম, ধ্রুবায়ন ওইখানে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়। তবু আশা করবো তোরা এখান থেকে পড়বি। ক্ষার ধাতুগুলির হাইড্রেট আয়নের আয়নপরিণত ক্রম লেখো, এটাও করে রাখবি, ক্রমটাও দেখে রাখবি, যেহেতু আমরা অলরেডি আলোচনা করেছি। হয়ে গেল। এই পাতাতে দেখবি 90 পাতাতেও কিছু প্রশ্ন আছে, যেমন অক্সাইড ও পারঅক্সাইড আয়নগুলি ডায়াম্যাগনেটিক হয়, কিন্তু সুপার অক্সাইড কেন হয়, অযুগ্ম ইলেকট্রন থাকে বা 3 ইলেকট্রন বন্ড। ক্ষার ধাতুগুলির হাইড্রেটগুলি আয়নীয় চরিত্র লিথিয়াম থেকে সিজিয়ামে ক্রমশ বৃদ্ধি পায়, সব আমরা আলোচনা করে নিয়েছি। সোডিয়াম উপর দিয়ে অ্যাসিডিন গ্যাস চালানো করলে কী ঘটে, দরকার নেই, ঠিক আছে? সোডিয়াম অ্যাসিডাইড গঠন করে। এবার ক্ষার ধাতুগুলির সাধারণ বৈশিষ্ট্য, ঠিক আছে? জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালকালাইন আর্থ মেটাল, পরিচ্ছেদ 10.4। অক্সিজেন ও হাইড্রোক্সাইড সমূহ পড়বো না, পারঅক্সাইড পড়বি। কী লিয়েছে শুধু দেখবি, পারঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন পারঅক্সাইড গঠন করে, তো এটা পড়বি। শক্তিশালী জারক পদার্থ, পারঅক্সাইড হচ্ছে শক্তিশালী জারক পদার্থ, অর্থাৎ অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়। কারণ হিসেবে বলে দিয়েছি, কারণ এটা জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড এবং সঙ্গে H2O উৎপন্ন করে। তো সোডিয়াম পারঅক্সাইড অজৈব রসায়নে জারক রূপে বহুল ব্যবহৃত হয়। তো আসতে পারে কোন পারঅক্সাইড অজৈব রসায়নে বহুল রূপে ব্যবহৃত হয়, তাহলে সোডিয়াম পারঅক্সাইড অজৈব রসায়নে জারক রূপে বহুল ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে 3 নম্বর পয়েন্ট, সুপার অক্সাইডগুলি আরও শক্তিশালী জারক পদার্থ হিসেবে কাজ করে। পারঅক্সাইড তো শক্তিশালী জারক ছিলই, কিন্তু সুপার অক্সাইড আরও শক্তিশালী জারক পদার্থ হিসেবে কাজ করে, কারণ এরা জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড তো গঠন করে, হাইড্রোজেন পারঅক্সাইডও গঠন করে, তার সঙ্গে অক্সিজেন উৎপন্ন করে, ঠিক আছে? 5 নম্বর পয়েন্ট, যে ক্ষার ধাতুগুলি হাইড্রোক্সাইডগুলি, ঠিক আছে, ক্ষারীয় গ্রুপের ওপর থেকে নিচে ক্ষারীয়কতা ওপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায়। তো ওপর থেকে নিচের দিকে বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে যে ধাতু আর হাইড্রোক্সাইডের মধ্যে যে বন্ধনটা ক্রমশ দুর্বল হয়, ওপর থেকে নিচের দিকে যত নামবে এই বন্ধন ততই দুর্বল হবে, ফলে ততই OH- আয়নের উৎপন্ন হওয়ার প্রবণতা বাড়বে। তাই এই ক্রমটা মনে রাখবে। লিথিয়াম হাইড্রোক্সাইড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারকতা বেশি, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারকতা বেশি, তারপর রুবিডিয়াম হাইড্রোক্সাইড, তারপর সিজিয়াম হাইড্রোক্সাইড সব থেকে বেশি। হ্যালাইডগুলো শুধু এইটা পড়বি, একটা নির্দিষ্ট ক্ষার ধাতুর ক্ষেত্রে যৌগগুলির গলনাঙ্গ স্ফুটনাঙ্গ প্রবণতা ক্লোরাইডের গলনাঙ্গ স্ফুটনাঙ্গ সব থেকে বেশি, যে কোনো একটা ক্ষার ধাতুর ক্ষেত্রে, নির্দিষ্ট ক্ষার ধাতুর ক্ষেত্রে, তারপরে ক্লোরাইড, তারপরে আয়োডাইড। কারণ হিসেবে যেটা বলতে চেয়েছি যে ফ্লোরাইড থেকে যত নিচের দিকে নামবে তত ল্যাটিস শক্তি ক্রমশ হ্রাস পায়। তো ল্যাটিস শক্তি যত কম হবে তত গলনাঙ্গ স্ফুটনাঙ্গ কম হবে।
তারপর বলছে যে একটি নির্দিষ্ট হ্যালাইড আয়নের ক্ষেত্রে লিথিয়াম হ্যালাইডের গলনাঙ্ক সোডিয়াম হ্যালাইডের গলনাঙ্ক অপেক্ষা কম এবং তারপর সোডিয়াম থেকে যত সিজিএমের দিকে নামবে ততই ক্রমশ হ্রাস পায়। তো লিথিয়াম হ্যালাইডের গলনাঙ্ক সোডিয়াম হ্যালাইডের থেকে কম, নর্মালি কী হওয়া যাচ্ছিল, সোডিয়ামের কম হওয়া উচিত ছিল, লিথিয়ামের বেশি হওয়ার উচিত ছিল, বাট উল্টো হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে লিথিয়াম ক্লোরাইডে যদি কথা বলা হয় তো ওটা সমযোজী হলেই কম হবে, যে সোডিয়ামের আয়ন অপেক্ষা লিথিয়াম আয়ন আকারে ছোট হয়, তাই লিথিয়াম ক্লোরাইড সমযোজী, কিন্তু সোডিয়াম ক্লোরাইড আয়নীয় চরিত্র। বাদ বাকি সোডিয়াম থেকে যত নিচের দিকে নামবে ল্যাটিস এনথালপি ক্রমশ হ্রাস পাবে, তাই গলনাঙ্ক ক্রমশ হ্রাস পাবে। আশা করি আমার এই কথাগুলো তোমরা স্পষ্টভাবে বুঝতে পারছো, এবং এইগুলো বৈশিষ্ট্যগুলো ঠিকঠাক করতে গেলে তোমাকে পিরিয়ডিক টেবিল এবং কেমিক্যাল বন্ডিংয়ের কতগুলো জায়গা তোমাকে ভালো করে মনে রাখতে হবে, যেমন ল্যাটিস, সমযোজী চরিত্র, এইগুলো, ফাজান্স রুল। নেক্সট এখানে দেখো 3 নম্বরে যেটা বলেছে কোনো লবণের জলের দ্রাব্যতা। তো লবণের জলের দ্রাব্যতা দুটো জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে একটা হচ্ছে ল্যাটিস এনথালপি, একটা হাইড্রেশন এনথালপি। ল্যাটিস এনথালপি যদি হাইড্রেশন এনথালপি থেকে বেশি হয় তাহলে দ্রাব্যতা কম হবে, আর যদি হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপি থেকে যদি বেশি হয় তাহলে জলের দ্রাব্যতা বেশি হবে। বলছে লিথিয়াম ফ্লোরাইড তে ল্যাটিস এনথালপি অত্যন্ত বেশি, ফলে জলের দ্রাব্যতা কম, কারণ কি দুটোর আকার ক্ষুদ্র, শক্তিশালী আকর্ষণ বল। আবার সিজিয়াম আয়োডাইডের বলছে হাইড্রেশন এনথালপি অত্যন্ত কম, অর্থাৎ জলে দ্রাব্য হবে না, কারণ সিজিয়াম প্লাস আর I মাইনাস দুটোই আকারের বড়, দ্রাব্যতা খুব কম। আবার লিথিয়াম ফ্লোরাইড বাদে লিথিয়ামের যে অন্যান্য হ্যালাইডগুলো রয়েছে এরা আবার ইথানল, অ্যাসিটোন, ইথাইল অ্যাসিটেট, এরা হচ্ছে কম ধ্রুবীয় জৈব দ্রাবক, এগুলোতে দ্রবীভূত হয়। কারণ কি লিথিয়ামের ক্ষুদ্রাকার আকারের জন্য, ধ্রুবায়ন ক্ষমতা বেশি হওয়ার জন্য এরা অন্যান্য হ্যালাইডগুলোর সঙ্গে সমযোজী চরিত্র স্ট্যাবলিশ করে, তাই এরা সমযোজী হলে কম ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে। বোঝা গেল তো? এগুলো ভালো করে পড়বি। লিথিয়াম আয়োডাইড সমযোজী চরিত্র সবচেয়ে বেশি, কারণ কি I মাইনাস হয়েছে বৃহদাকার, কারণ কি বৃহদাকার হওয়ার ফলে এদের যোজ্যতা ইলেকট্রন ক্লাউডগুলো লিথিয়ামের দিকে ধাবিত হয়ে যায়, ফলে অবিলোপনের মাত্রা বেশি হয়। এই তো হচ্ছে জিনিস পড়তে হবে। নেক্সট হচ্ছে অক্সো অ্যাসিড লবণ সমূহ, ঠিক আছে, যেমন কার্বনেট, বাইকার্বনেট, লবণের প্রকৃতি। ক্ষার ধাতুগুলি উচ্চ তড়িৎ ধনাত্মক হওয়ার জন্য এদের কার্বনেট যৌগগুলো তাপের প্রভাবে স্থিতিশীল এবং জলে সহজে দ্রবীভূত হয়। এবার মুখস্থ করবি, উচ্চ তড়িৎ ধনাত্মক হওয়ার জন্য এদের কার্বনেট যৌগসমূহ তাপের প্রভাবে স্থিতিশীল এবং জলে সহজেই দ্রবীভূত হয়, ঠিক আছে তো। এবং গ্রুপের ওপর থেকে নিচের দিকে ধাতু তড়িৎ ধনাত্মক চরিত্র ক্রমশ, যেহেতু ধাতু তড়িৎ ধনাত্মক চরিত্র ক্রমশ ওপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায়, তাই এদের তাপের স্থায়িত্ব ক্রমশ বৃদ্ধি পায়। তাই উপর থেকে নিচের দিকে নামলে দেখ তাপের স্থায়িত্ব বৃদ্ধি পাচ্ছে। তো এই টার্মোলজিগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, টার্মোলজিগুলো খুব ইম্পর্টেন্ট, বারবার দেখবি কিন্তু, হ্যাঁ, আমি রিপিট করে দিলাম। এবার হচ্ছে তাপের প্রভাবে লিথিয়াম কার্বনেট জলে অদ্রাব্য, তাপের প্রভাবে এটা দ্রুত বিয়োজিত হয়ে যাবে। এর পেছনে কারণ কি, কেন? লিথিয়াম কার্বনেটের মধ্যে যখন বন্ড হয়, তো লিথিয়াম যেহেতু এটা হচ্ছে বৃহদাকার আয়ন, এটা ক্ষুদ্রাকার, তো এর কী বলে ধ্রুবায়ন করার ক্ষমতা বেশি, এ কী করবে, এই কার্বনের ইলেকট্রন অক্সিজেনের ইলেকট্রন ক্লাউডকে নিজের দিকে টানবে, তো লিথিয়াম অক্সিজেন বন্ধন শক্তিশালী হবে, আর কার্বন অক্সিজেন বন্ধন দুর্বল হয়ে যাবে, তাই ভেঙে যায়, তাই লিথিয়াম কার্বনেট ভেঙে যায়। এই লিথিয়াম অক্সিজেন ভালো বন্ধন করে, এটা জালক শক্তি ক্ষুদ্রাকার, যে বৃহদাকার ভিতরে যেটা বলেছে, ঠিক আছে তো। আবার ক্ষার ধাতু বাইকার্বনেট বা হাইড্রোজেন বাইকার্বনেট লবণগুলি লিথিয়াম বাইকার্বনেট ছাড়া কঠিন অবস্থায় পাওয়া যায়। ও যাই হোক, এগুলো একটু হালকা করে দেখে নিবি। কেবলমাত্র ক্ষার ধাতুগুলি কঠিন বাইকার্বনেট যৌগ গঠন করতে সক্ষম, অ্যামোনিয়াম বাইকার্বনেট বাদ দিয়ে ব্যতিক্রম, এরাও কঠিন বাইকার্বনেট যৌগ গঠন করতে পারে। লেকিন অন্যান্য ধাতুগুলোর মধ্যে কেবলমাত্র ক্ষার ধাতুগুলোই কঠিন বাইকার্বনেট যৌগ গঠন করে। এবার যে নাইট্রেট লবণ, তো নাইট্রেট লবণ পড়বি। ক্ষার ধাতুগুলো হচ্ছে নাইট্রেট, নাইট্রাইট, নাইট্রেট, লিথিয়াম নাইট্রাইট ছাড়া বাকি নাইট্রেট লবণগুলোকে যদি উত্তপ্ত করিস তাহলে ভেঙে গিয়ে নাইট্রেট থেকে
নাইট্রেট থেকে নাইট্রাইট অক্সিজেন নির্গত হয়। ঠিক আছে, এই যে আবার লিথিয়াম ক্ষেত্রে উল্টো হয়। উনি আবার কী করেন, লিথিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, বাদামি মানে অক্সিজেনটা পড়বি। লিথিয়াম নাইট্রেটের বিয়োজনের ফলে লিথিয়াম অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড ও অক্সিজেন উৎপন্ন হয়। এর কারণ হচ্ছে NO2 মাইনাস আয়ন অপেক্ষা ক্ষুদ্রতর অক্সিজেন -2 আয়নের সঙ্গে লিথিয়ামের আয়নের বন্ড স্ট্রং হয় এবং স্থিতিশীল কেলাস গঠন হয়। অন্যান্য ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে ক্যাটায়নের আকার বড় হওয়ার জন্য এরা বড় অর্থাৎ বৃহদাকার NO2 মাইনাস আয়নের সঙ্গে স্থিতিশীল কেলাস, বড়োর সঙ্গে বড় যুক্ত হবে, ছোটোর সঙ্গে ছোটো যুক্ত হবে, এইটাই বলতে চেয়েছে। এবার সালফেট, লিথিয়াম সালফেট ছাড়া বাকি সব সালফেট জলে দ্রাব্য, দেখে নিস। এবার অ্যালাম জাতীয় একটা লবণ তৈরি হয়, বলছে ক্ষার ধাতুগুলির সালফেট লবণগুলো, ক্ষার ধাতুগুলোর সালফেট, পটাশিয়াম সালফেট, ঠিক আছে, লিথিয়াম সালফেট, এরা বিভিন্ন ত্রিযোজী ধাতু মানে যাদের যোজ্যতা একের থেকে বেশি, ঠিক আছে, লোহা, ত্রিযোজী যাদের 3, যেমন লোহা, অ্যালুমিনিয়াম, লোহা 3+ হয়, ঠিক আছে, ক্রোমিয়াম, এদের সালফেট লবণের সঙ্গে যুগ্ম লবণ গঠন করে পাশাপাশি যুক্ত অবস্থায়, এদেরকে অ্যালাম বলা হয়। এই এক্সাম্পলগুলো দেখে নিবি। এখানে পরপর প্রশ্ন দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন দাগ দিয়ে দিয়েছি, প্রত্যেকটা প্রশ্ন পড়ে উত্তর খুঁজে বার করার চেষ্টা করবি, ঠিক আছে, আশা করি পারবি। নেক্সট হচ্ছে লিথিয়ামের অস্বাভাবিক আচরণ। ক্ষার ধাতুর মধ্যে লিথিয়াম সবথেকে প্রথম সদস্য, আকারে সবথেকে ছোট, কী বলে, কোনো ডি অরবিটাল নেই, উচ্চ আয়নের এনথালপি, তড়িৎ-ধনাত্মক চরিত্র বেশি, মানে কম তড়িৎ-ধনাত্মক চরিত্র, ঠিক আছে, শক্তিশালী ধাতব বন্ধন বা উচ্চ সংশক্তি শক্তি, এই যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে, এই পয়েন্টগুলো আমরা মুখস্থ করে নিবি। আমি এগুলোকে আবার খুব ডিটেলসে আর যাচ্ছি না, যা পয়েন্ট দেওয়া হয় এগুলো মুখস্থ করে নিবি, ঠিক আছে। আকার ছোটো হয়, নেই, আয়ন এনথালপি খুব কম, বেশি, ঠিক আছে। তারপরে লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের সাদৃশ্যের কারণগুলো এগুলো মুখস্থ ছাড়া কিছু নেই, যে লিথিয়াম আর ম্যাগনেসিয়াম পরমাণু এবং এদের আয়নের আকারের সাদৃশ্য এবং তড়িৎ ঋণাত্মকতার মান প্রায় সমান। এই যে দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, দুটো পয়েন্ট, বাকি এইগুলো আমি দাগ দিয়ে রেখেছি, দেখে রাখতে পারিস। তারপর যেটা দিয়েছে সেটা হচ্ছে ব্যবহারে দেখবি প্রথমে যেটা দিয়েছে লিথিয়াম 1 নম্বর ব্যবহার, 2 নম্বর, 4 নম্বর, এই ব্যবহারকে আলাদা করে আমি কী বলবো, মুখস্থ করবি। তারপরে পটাশিয়ামের দেখবি 2 নম্বর ব্যবহার, আর সিজিয়ামের হচ্ছে 1 নম্বর। এখানে সমস্ত প্রশ্ন 54 বাদ দিয়ে মুখস্থ করবি। এবার চলে সোডিয়াম কার্বনেট, যেটাকে কাপড় কাঁচা সোডা বলা হয়, সেই সংকেতটা পড়বি, সোডিয়াম কার্বন 10H2। এটাকে আমরা অ্যামোনিয়াম সোডা বা সলভে পদ্ধতিতে প্রস্তুত করতে পারি, ঠিক আছে। তো প্রস্তুতির কী কী লাগবে, এই যে দিয়েছে ব্যবহারিক কাঁচামাল, সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ, তারপর হচ্ছে লাইমস্টোন বা ক্যালসিয়াম কার্বনেট, এটি CO2-র উৎসরূপে কাজ করে, এবং অ্যামোনিয়া। নীতি পড়ে নিবি, ঠিক আছে, নীতি পড়ে এই যে রিয়াকশানগুলো দেওয়া আছে, যেমন সলভে পদ্ধতিতে সোডিয়াম ক্লোরাইডের একটি গাঢ় জলীয় দ্রবণকে অ্যামোনিয়ার গ্যাস দ্বারা সম্পৃক্ত করে ওই অ্যামোনিয়া সম্পৃক্ত ব্রাইন দ্রবণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করা হয়। বিক্রিয়ার ফলে অ্যামোনিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয়, এই যে অ্যামোনিয়াম বাইকার্বনেট, এবং উৎপন্ন অ্যামোনিয়াম বাইকার্বনেট সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে স্বল্পদ্রব্য সোডিয়াম বাইকার্বনেট গঠন করে, এটা উমুখী। তারপর সোডিয়াম বাইকার্বনেট ভেঙে গিয়ে সোডিয়াম কার্বনেট, কাপড় কাঁচা সোডা। এবার হচ্ছে এখানে চেম্বারগুলো আছে, এবার চেম্বারগুলো চোখে বুলিয়ে নিবি, আসে না প্রশ্ন। বশীকরণ কাকে বলে মুখস্থ করবি, যে সোডিয়াম বাইকার্বনেটের একটি ঘূর্ণায়মান, মানে সোডিয়াম বাইকার্বনেটকে একটা ঘূর্ণায়মান চুল্লিতে যদি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করিস, তাহলে সোডিয়াম বাইকার্বনেট তাপে বিয়োজিত হয়ে অনাদ্র সোডিয়াম কার্বনেটে পরিণত হয়, এটাকে সোডা ভস্ম বলে। সোডা ভস্ম কাকে বলে এটা মুখস্থ করবি, যে সলভ পদ্ধতিতে পটাশিয়াম কার্বনেট প্রস্তুত করা যায় না কেন, সোডিয়াম কার্বনেট করি কেন, পটাশিয়াম
বাইকার্বনেট, যেমন এখানে সোডিয়াম বাইকার্বনেট তৈরি হয়েছে, সেটা ভেঙে গিয়ে সোডিয়াম বাইকার্বনেট তৈরি হয়েছে, যে সোডিয়াম বাইকার্বনেট ভেঙে গিয়ে সোডিয়াম কার্বনেট হয়েছে। তো এখানে পটাশিয়াম যে বাইকার্বনেট সেটা জলে অদ্রাব্য, আর এই যে কার্বনেশন স্তম্ভ যে দেখতে পাচ্ছিস, এই হচ্ছে কোথায় গেল কার্বনেশন স্তম্ভ, এই যে কার্বনেশন স্তম্ভ যেটা, এই কার্বনেশন স্তম্ভের মধ্যে অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড থাকে। এই যে অ্যামোনিয়া এবং সম্পৃক্ত সম্পৃক্ত গাঢ় KCl দ্রবণের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন পটাশিয়াম বাইকার্বনেট অধক্ষিপ্ত হয় না। তাহলে ওই যে কার্বনেশন স্তম্ভ যেটা দেখানো হলো, ওখানে যে অ্যামোনিয়ার সম্পৃক্ত গাঢ় HCl দ্রবণের সঙ্গে, ওর মধ্যে অ্যামোনিয়া সম্পৃক্ত গাঢ় HCl দ্রবণের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় এই বাইকার্বনেট অধক্ষিপ্ত হয় না, যেটা আমরা এখানে দেখতে পেয়েছি। ঠিক আছে, তাই হলো হাত রে। এবার সোডিয়াম বাইকার্বনেট ধর্ম বলতে পড়বি এই যে কাপড় কাচা সোডার সংকেত। ঠিক আছে, 10 অণু জলের সঙ্গে যুক্ত হয়ে থাকে, একটু খোলা বাতাসের ক্ষেত্রে 9 অণু কেলাস জল গুঁড়ো হয়ে যায়। গুঁড়ো কেন গুঁড়ো হয়ে যায় এগুলো আসতে পারে। তারপর হচ্ছে তাপের প্রভাব। তো প্রায় 100 ডিগ্রি তাপমাত্রা যদি উত্তপ্ত করিস তাহলে মনোহাইড্রেটে পরিণত জলগুলো বেরিয়ে যাবে, আর 100 বেশি তাপমাত্রায় ভেঙে গিয়ে হয়তো ভাঙবে, আবার কি মনোকার্বনেটে পরিণত হয়ে যাবে বলেছে। ঠিক আছে, অনার্দ্র সোডিয়াম কার্বনেটে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, ডেকাহাইড্রেট, ডেকা মানে হচ্ছে 10টা জলের অণু কে 100 ডিগ্রি তাপমাত্রা উত্তপ্ত করলে এটা মনোহাইড্রেট, অর্থাৎ 10টা জলের অণুর মধ্যে 9টা বেরিয়ে যাবে, একটা পড়ে থাকবে, যে মনোহাইড্রেট বলেছে। এবার 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা যদি উত্তপ্ত করিস অনার্দ্র হয়ে যাবে, সেই জলের অণুটাও থাকবে না। এবার হচ্ছে এখানে আর কি আছে ব্যবহার, 3 আর 4 নম্বর ব্যবহার দেখে নিন। এবার হচ্ছে সোডিয়াম কার্বনেট বা বেকিং সোডা। এই পরীক্ষাগার প্রস্তুতি। পরীক্ষাগারে সোডিয়াম কার্বনেটের সম্পৃক্ত দ্রবণের মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি চালনা করি সোডিয়াম বাইকার্বনেট প্রস্তুত করা, এই যে 1 নম্বর পয়েন্ট। এবার তাপের প্রভাবে ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হয়। ব্যবহার 2 আর 3। তারপর হচ্ছে কস্টিক সোডা, যেটা সোডিয়াম হাইড্রোক্সাইড, কোনো কিছু পাওয়ার দরকার নেই, ধর্ম পড়বে 3 নম্বর। এবং 4 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে এটা একটি তীব্র ক্ষয়কারী পদার্থ, ত্বকের সংস্পর্শে এটি ত্বকের প্রোটিনকে ভেঙে দিয়ে জৈব পদার্থকে দ্রবীভূত করে। এই ধর্মের জন্য একে সাধারণত কস্টিক সোডা বলা হয়। আবার যৌগটি খোলা অবস্থায় যদি অনেক দিন রেখে দেওয়া হয়, দীর্ঘ সময় ধরে রেখে দেওয়া হয়, এটা বায়ুর জলীয় বাষ্পের শোষণ করে ভিজে যায় এবং পরে বায়ুর কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে সোডিয়াম কার্বনেটের একটি কঠিন আস্তরণ গঠন করে। উৎপন্ন সোডিয়াম কার্বনেট উদ্গ্রাহী নয় বলে ভেজা সোডিয়াম হাইড্রোক্সাইড আবার শুকনো হয়ে যায়। আবার অ্যালুমিনিয়াম, জিঙ্ক, টিন, লেড এদের সঙ্গে কস্টিক সোডার বিক্রিয়া দেখে নিবি। সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম জিঙ্কেট, এই যে। তারপর সোডিয়াম, জিঙ্ক, টিন, লেডের সঙ্গে এই যে উভধর্মী। আর কিছু নেই। আর এখানে পরিচ্ছেদে দেখবি অনেকগুলো প্রশ্ন আছে, পরপর সমস্ত প্রশ্নই করে নিবি। এই হচ্ছে কমপ্লিট। তো ক্ষার ধাতু কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুটা করে দেবো।